প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ফিজিক্স ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায়, তড়িৎ চৌম্বক আবেশ ও দিক পরবর্তী প্রবাহ, এই চ্যাপ্টারটা। সবাই খাতা কলম বের করো। আমি হোয়াইট বোর্ডে এখন যে সূত্রগুলো লিখবো, এই সূত্রগুলো খাতায় তোলো। এটা খুব সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমার রিটেন পার্টে অঙ্ক আসার সম্ভাবনা একটু কম, কিন্তু এমসিকিউ পার্টে অঙ্ক প্রতি বছরই থাকে প্রত্যেক ভার্সিটিতে। তো এখন আমি সূত্রগুলো যে লিখবো, সূত্রগুলো সবাই খাতায় তুলবা। খাতায় লেখো E equal m d phi by dt, E equal m d phi by dt। এখানে এটা হলো তড়িৎ চালক শক্তি বা তড়িৎ চালক বল। এটা হলো তড়িৎ চালক শক্তি বা তড়িৎ চালক বল। ডি ফাই হলো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, ডিটি সময়। তার মানে এটা হলো তড়িৎ চুম্বক আবেশের ফ্যারাডের দুইটা সূত্র দিয়েছেন। এটা হলো ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখছি। ফ্যারাডের দ্বিতীয় সূত্র হলো এই আবিষ্ট তড়িৎ চালক বলটা চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। আবিষ্ট তড়িৎ চালক বলটা চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। আর এই এমটা হলো পাক সংখ্যা। যদি পরীক্ষায় সূত্র আসে নিচের কোনটি সঠিক সূত্র, তাহলে অবশ্যই এই মাইনাসটা লাগাবা, মাইনাস এন ডি ফাই বাই ডিটি। কিন্তু অঙ্ক করার সময় এই ঋণাত্মক চিহ্নটা বাদ দিয়ে যখন আমরা অঙ্ক করব তখন এই মাইনাস চিহ্ন দিতে হবে না। কিন্তু পরীক্ষা যদি আসে নিচের কোনটি সঠিক সূত্র, তাহলে তুমি কোন অপশনটা লাগাবা? এই মাইনাসটা লাগাবা, কিন্তু অঙ্ক করার সময় ঋণাত্মক চিহ্ন বাদ দিয়ে। Now E equal L di by dt, E equal M di by dt। এই Lটা হলো স্বকীয় আবেশ গুণাঙ্ক, M হলো পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এল হলো স্বকীয় আবেশ গুণাঙ্ক আর এম হলো পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এল সমান হলো এন ফাই বাই আই। এল সমান হলো এন ফাই বাই আই। আর এই এম হলো পারস্পরিক আবেশ, একই সূত্র, এন ফাই বাই আই। মানে একই রকম সূত্র, শুধু স্বকীয় বললে এল লেখো আর পারস্পরিক বললে কি এম। স্বকীয় বললে এম আর পারস্পরিক বললে এম, একই রকম সূত্র। এই স্বকীয় আবেশ গুণাঙ্ক এল সমান কত? এন ফাই বাই আই। আর পারস্পরিক আবেশ গুণাঙ্ক এম সমান কত? এন ফাই বাই আই। তারপরে দিক পরবর্তী প্রবাহের সমীকরণ। দিক পরবর্তী প্রবাহের সমীকরণ I equal I naught sin omega t, E equal E naught sin omega t।
আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি, ই ইকুয়াল ই নট সাইন ওমেগা টি। তাহলে তুমি এখানেও খেয়াল করছো যে দুইটা একই রকম সূত্র। প্রশ্নের মধ্যে যদি তড়িৎ প্রবাহের মান থাকে তুমি সূত্র লিখবা আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি, আর যদি তড়িৎ চালক শক্তি বা তড়িৎ চালক বল বা ভোল্টেজের মান থাকে সূত্র লিখবা ই ইকুয়াল ই নট সাইন ওমেগা টি। তাহলে দিক পরবর্তী প্রবাহের সমীকরণ আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি। এই যে আই নট বা ই নট এটা হলো শীর্ষমান, আই নট বা ই নট হলো শীর্ষমান। এখন অর্ধচক্রের ক্ষেত্রে গড় মান, অর্ধচক্রের ক্ষেত্রে গড় মান 2/পাই আই নট বা 0.637 আই নট। মানে এই আই নটের কত পার্সেন্ট? 63.7%। পূর্ণ চক্রের ক্ষেত্রে বর্গমূলীয় গড় মান বা আইআরএমএস হলো রুট মিন স্কয়ার, সমান হলো আই নট বাই রুট টু বা 0.707 আই নট বা আই নটের 70.7%। যদি প্রশ্নের মধ্যে মনোযোগ শোনো, যদি প্রশ্নের মধ্যে গড় মান কথা বলা থাকে, গড় মান, তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবা। গড় মান বা অর্ধচক্র এই কথা উল্লেখ থাকলেই শুধুমাত্র এই সূত্র ইউজ করবা, আদার্স সবসময় এটা। কি বললাম? যদি প্রশ্নে অর্ধচক্র বা গড় মান কথা বলা থাকে তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক করবা, আদার্স সবসময় আইআরএমএস সমান কত? আই নট বাই রুট টু। আদার্স সবসময় আই নট বাই রুট টু। শুধুমাত্র প্রশ্নে গড় মান বা অর্ধচক্র কথা বলা থাকলেই এই সূত্র ইউজ করবা, আদার্স সবসময় এটা। তারপরে শূন্য হতে শীর্ষ মানে পৌঁছানোর সময়, শূন্য হতে শীর্ষ মানে পৌঁছানোর সময় টি ইকুয়াল T/4। তুমি খেয়াল করো, একটা পূর্ণ চক্র দিতে যে সময় লাগে, এটা কি তোমার পর্যায়কাল। এটা কি তোমার পর্যায়কাল। তাহলে এতটুকু কত? T/2। এতটুকু কত? T/4। তাহলে খেয়াল করো, এই শূন্য হতে এই শীর্ষ মানে পৌঁছতে তার সময় কত লাগে? T/4। আচ্ছা, এটিটা হলো পর্যায়কাল। তুমি কিন্তু জানো যে পর্যায়কাল T সমান 1/f। এই এফটা কি? কম্পাঙ্ক। তাহলে তুমি এই টি এর জায়গায় কি লিখতে পারো? 1/f। তাহলে শূন্য হতে শীর্ষ মানে পৌঁছানোর সময় কত? T/4 বা 1/4f। তাহলে প্রশ্নের মধ্যে যদি অর্ধচক্র বা গড় মান কথা বলা থাকে তাহলেই শুধুমাত্র এই সূত্রটা তুমি অঙ্ক করবা, আদার্স সবসময় এটা অঙ্ক করবা।
ট্রান্সফরমারের ক্ষেত্রে এই সূত্রটা তুমি জানো, এনপি বাই এনএস, ইপি বাই ইএস, আইএস বাই আইপি। এই যে পি লিখছি, এই পিটা কি প্রাইমারি বা মুখ্য, প্রাইমারি বা মুখ্য। এসটা কি সেকেন্ডারি বা গৌণ। এন তো তুমি জানোই, এনটা কি পাক সংখ্যা। ই তুমি একটু আগে লেখছো তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি বা ভোল্টেজ। আই তড়িৎ প্রবাহ। তাহলে আরেকটা জিনিস তুমি অবশ্যই খেয়াল করছো যে এই তড়িৎ প্রবাহটা সবার সাথে কি ব্যস্তানুপাতিক। যখনই তড়িৎ প্রবাহ তখনই কি ব্যস্তানুপাতিক। আরেকটা সূত্র আছে রোধের আরএস বাই আরপি। আরএস বাই আরপি সমান হলো এনপি বাই এনএস হোল স্কোয়ার। মানে কি রোধ পাক সংখ্যার বর্গের সমানুপাতিক। রোধ পাক সংখ্যার বর্গের সমানুপাতিক। আরেকটা লেখো স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে, স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ প্রাইমারি, কিন্তু তড়িৎ প্রবাহ সেকেন্ডারি হয়। স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ মানটা কি প্রাইমারি, কিন্তু তড়িৎ প্রবাহটা সেকেন্ডারি হয়। আরেকটা লাইন লেখো স্টেপ ডাউন আগে ছিল স্টেপ আপ ট্রান্সফরমার, এখন হলো স্টেপ ডাউন। স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে পাক সংখ্যার অনুপাত, স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে পাক সংখ্যার অনুপাত সেকেন্ডারি ইজ টু প্রাইমারি হয়। স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে পাক সংখ্যার অনুপাত সেকেন্ডারি ইজ টু প্রাইমারি হয়। তাহলে স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ কি হয় প্রাইমারি, কিন্তু তড়িৎ প্রবাহটা কি হয় সেকেন্ডারি। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার যদি বলে তুমি যে পাক সংখ্যার অনুপাতটা নিবা, মনে করো আমি বললাম 1:2, তাহলে এই স্টেপ ডাউন বললে এই অনুপাতটা কার হবে সেকেন্ডারি ইজ টু প্রাইমারি। স্টেপ ডাউন বললে সেকেন্ডারি ইজ টু প্রাইমারি। তাছাড়া আদার্স সবসময় কি হবে, আদার্স সবসময় প্রাইমারি ইজ টু সেকেন্ডারি। তাহলে স্টেপ ডাউন বললে কি হবে সেকেন্ডারি ইজ টু প্রাইমারি। আরেকটা লাইন লেখো আদর্শ ট্রান্সফরমারের ক্ষমতা সর্বদা একই থাকে। আদর্শ ট্রান্সফরমারের মানে আদর্শ প্রয়োজন নাই, ট্রান্সফরমারের
ক্ষমতা সর্বদা একই থাকে, মানে প্রাইমারিতে যা সেকেন্ডারিতেও তা। ট্রান্সফরমারের ক্ষমতা সর্বদা কি থাকে? একই থাকে। তাহলে যেহেতু ক্ষমতা একই থাকে, তাহলে ক্ষমতার ক্ষেত্রে প্রাইমারি সেকেন্ডারি লেখার প্রয়োজন নাই, কারণ প্রাইমারিতেও যা সেকেন্ডারিতেও তা। তাহলে আদর্শ ট্রান্সফরমারের ক্ষমতা সর্বদা একই থাকে। আরেকটা শর্ট টেকনিক লিখে ফেলো। রোধের মান দেয়া থাকলে, প্রাইমারিতে তড়িৎ প্রবাহ, রোধের মান দেয়া থাকলে প্রাইমারিতে তড়িৎ প্রবাহের সূত্রটা হলো ভোল্টেজ ভাগ পাক সংখ্যার অনুপাত ইন্টু রোধ। আমি লিখে দিই, ভোল্টেজ ভাগ পাক সংখ্যার অনুপাত, ভোল্টেজ ভাগ পাক সংখ্যার অনুপাত ইন্টু রোধ। রোধের মান দেয়া থাকলে ভোল্টেজ ভাগ পাক সংখ্যার অনুপাত স্কয়ার ইন্টু রোধ। এটা শর্ট টেকনিক। যদি প্রশ্নের মধ্যে রোধের মান দেয়া থাকে তাহলে শুধুমাত্র এই সূত্র দিয়ে অঙ্ক করবা, অন্যথায় এই উপরের সূত্রগুলো দিয়ে অঙ্ক করবা। রোধের মান দেয়া থাকলে এই সূত্র দিয়ে অঙ্ক করবা, ভোল্টেজ ভাগ অনুপাত স্কয়ার ইন্টু রোধ, তাহলে আমরা বাকি কথাগুলো অঙ্ক করতে করতে শিখে ফেলবো। এই অধ্যায়ের আমি হোয়াইট বোর্ডে যে সূত্রগুলো লিখছি, এই অধ্যায়টার মধ্যে শুধুমাত্র এই সূত্র অঙ্কগুলাই আছে। হোয়াইট বোর্ডে এখন পর্যন্ত যে সূত্রগুলো লিখছি এই অধ্যায়ে এই সূত্র অঙ্কগুলাই আছে, এই সূত্র অঙ্কগুলাই ঘুরায় পেঁচায় আসে। তাহলে আমরা অঙ্কগুলো দেখি, তাহলে ক্লিয়ার হবে। সবাই শীটটা বের করো। শীটের রিটেন পার্টের 1 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। শীটের রিটেন পার্টের 1 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। রিটেন পার্টের 1 নাম্বার। শীটের মধ্যে রিটেন পার্টের 1 নাম্বার কোশ্চেনটা পড়ে দেখো, যে এখানে প্রাইমারি ও সেকেন্ডারির পাক সংখ্যার অনুপাত দেয়া আছে, সেকেন্ডারিতে রোধ দেয়া আছে। কি দেয়া আছে? রোধ। কারণ যদি প্রাইমারিতে ভোল্টেজ এত হয়, তবে প্রাইমারিতে তড়িৎ প্রবাহ কত? তার মানে প্রাইমারিতে তোমার তড়িৎ প্রবাহের মান বের করতে বলছে। প্রাইমারিতে আমি বলছিলাম যদি রোধের মান দেয়া থাকে, তুমি সূত্রটা কি ইউজ করবা? ভোল্টেজ ভাগ পাক সংখ্যার অনুপাত, স্কয়ার ইন্টু রোধ। তাহলে এই অঙ্কটার মধ্যে দেখো তো, তোমার ভোল্টেজ এর মান দেয়া আছে কত? ভোল্টেজের মান দেয়া আছে 220। পাক সংখ্যার অনুপাত 20:1 কত? পাক সংখ্যার অনুপাত আছে 20:1। পাক সংখ্যার অনুপাত স্কয়ার ইন্টু রোধ। রোধের মান কত দেয়া আছে? 20। রোধের মান দেয়া আছে কত? 20। তো ক্যালকুলেশন করলে যা আসবে ওইটাই তোমার আনসার। তাহলে কি বললাম, প্রশ্নে কি দেয়া আছে? যে রোধের মান দেয়া আছে। যদি রোধের মান দেয়া থাকে তাহলে তুমি এই সূত্র কথা ভাববা, রোধের মান দেয়া থাকলে এই সূত্র দিয়ে অঙ্ক করবা। আর একটা অঙ্ক দেখো সবাই, 2 নাম্বার কোশ্চেনটা পড়ো। 2 নাম্বার, সবাই 2 নাম্বার কোশ্চেনটা পড়ো। দেখো 2 নাম্বার কোশ্চেনটার মধ্যেও তোমার পাক সংখ্যার অনুপাত দেয়া আছে, সেকেন্ডারিতে রোধ দেয়া আছে। বলছে যদি প্রাইমারিতে 220 ভোল্টেজ প্রয়োগ করা হয় তবে এখানে বিদ্যুৎ প্রবাহ কত? কি প্রশ্ন কি বলছে? প্রাইমারিতে যদি 200 ভোল্টেজ প্রয়োগ করা হয় তবে এখানে প্রবাহ কত? তার মানে প্রাইমারিতেই প্রবাহ কত?
তোমাকে প্রাইমারিতে প্রবাহ বের করতে বলছে। তুমি সূত্র কি জানো? ভোল্টেজ ভাগ পাক সংখ্যার অনুপাত স্কয়ার ইন্টু রোধ। ভোল্টেজ ভাগ পাক সংখ্যার অনুপাত স্কয়ার ইন্টু রোধ। তাহলে 2 নম্বর অঙ্কটার মধ্যে দেখো তো তোমার ভোল্টেজ কত দেয়া আছে? 200। অনুপাত স্কয়ার 2 নম্বর অঙ্কটার মধ্যে অনুপাত কি দেয়া আছে? 10:1 ইন্টু রোধ। রোধের মান কত দেয়া আছে? 10। আনসার ভোল্টেজ ভাগ অনুপাত স্কয়ার ইন্টু রোধ। তাহলে যদি রোধের মান দেয়া থাকে তাহলে এই সূত্র দেবো করবা। আরেকটা অঙ্ক দেখো সবাই, 3 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো তো। 3 নাম্বার কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে পড়ো। 3 নাম্বার কোয়েশ্চেনটা সবাই মনোযোগ দিয়ে পড়ো। 3 নাম্বার কোয়েশ্চেনটা সবাই মনোযোগ দিয়ে পড়ো। পড়ছো? ফাইন। কারণ দেখো তো 2 নাম্বার এবং 3 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? 2 নাম্বার এবং 3 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা খেয়াল করো তো। অনেকে খেয়াল করতে পারছো আর অনেকে আবার খেয়াল করতে পারো নাই। দেখো 2 নাম্বার এবং 3 নাম্বারের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য। 2 নাম্বার এবং 3 নাম্বারের মধ্যে বিস্তর পার্থক্য। কিভাবে? 2 নাম্বার অঙ্কটা লাস্টে বলছে যে এখানে প্রবাহ কত, আর 3 নাম্বার অঙ্কটা লাস্টে বলছে সেখানে প্রবাহ কত। তাহলে এখানে প্রবাহ আর সেখানে প্রবাহ এর মধ্যে অনেক পার্থক্য। অবশ্যই তুমি এখন খেয়াল করে ফেলছো। 3 নাম্বার কোয়েশ্চনে দেখো, 2 নাম্বার কোয়েশ্চনের লাস্টে বলছে এখানে প্রবাহ কত, আর 3 নাম্বার কোয়েশ্চনের লাস্টে কি বলছে? সেখানে প্রবাহ কত। এখানে এবং সেখানের মধ্যে পার্থক্য আছে অবশ্যই। তাহলে 3 নাম্বার কোয়েশ্চনটা আমি এখানেই করতেছি। আচ্ছা, 3 নাম্বার কোয়েশ্চনটা আমি এখানে করে ফেলি। 3 নাম্বার, এই যে 3 নাম্বার দেখো, প্রশ্নের মধ্যে বলছে যে, মনোযোগ দিয়ে শোনো, প্রশ্নের মধ্যে বলছে যে প্রাইমারিতে ভোল্টেজ এত, প্রাইমারিতে ভোল্টেজ এত। 2 নাম্বার অঙ্কটার মধ্যে বলছিল প্রাইমারিতে ভোল্টেজ এত, তবে এখানেই প্রবাহ কত। তার মানে কি প্রাইমারিতেই প্রবাহ কত। কিন্তু এই 3 নাম্বার অঙ্কটার মধ্যে কি বলছে যে প্রাইমারিতে ভোল্টেজ এত, তবে সেখানে কত। তার মানে কিন্তু প্রাইমারিতে না। প্রাইমারিতে ভোল্টেজ এত, তবে সেখানে কত। তার মানে কি প্রাইমারিতে না। কোথায়? সেকেন্ডারিতে। তার মানে কি বলছে? সেকেন্ডারিতে প্রবাহ কত। তোমার প্রশ্নের মধ্যে পাক সংখ্যার অনুপাত দেয়া আছে, পাক সংখ্যার অনুপাত দেয়া আছে 20:1। রোধের মান দেয়া আছে কত? 10। তাহলে বাচ্চারা অঙ্কটা করার আগে তুমি আগে দেখো তো এই 2 এবং 3 এর মধ্যে তুমি পার্থক্যটা বুঝছো কিনা। 2 নাম্বারে বলছে যে প্রাইমারিতে ভোল্টেজ এত, তবে এখানেই কত। তার মানে প্রাইমারিতেই। আর 3 নাম্বারটা কি বলছে যে প্রাইমারিতে ভোল্টেজ এত, তবে সেখানে কত। তার মানে কি প্রাইমারিতে, সেখানে কোথায়? সেকেন্ডারিতে। তাহলে তুমি সেকেন্ডারিতে তড়িৎ প্রবাহ বের করবা। খেয়াল করো 3 নাম্বার অঙ্কটা, ভোল্টেজ দেয়া আছে 280, অনুপাত দেয়া আছে 20:1, রোধের মান দেয়া আছে 10। তুমি প্রাইমারিতে তড়িৎ প্রবাহ পাইছো, কিন্তু তড়িৎ প্রবাহ চাইছি কি সেকেন্ডারিতে। তুমি কি জানো? সেকেন্ডারি, তাই না? তুমি জানো যে তড়িৎ প্রবাহ সবার সাথে ব্যস্তানুপাতিক। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে তুমি যদি উপরে সেকেন্ডারি দাও, তাহলে পাক সংখ্যা কেটে উপরে তুমি কি দিবা? প্রাইমারি। তড়িৎ প্রবাহ সবার সাথেই ব্যস্তানুপাতিক। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমি উপরে দিছি সেকেন্ডারি, তাহলে পাক সংখ্যা ক্ষেত্রে উপরে সেকেন্ডারি দেওয়া যাবে না, ব্যস্তানুপাতিক প্রাইমারি। তাহলে খেয়াল করো, পাক সংখ্যার অনুপাত 20:1, আর এই মানটা তুমি আগে বের করছো, তার মানে গুণ করে দিলেই আনসার। আশা করি তুমি এখন 1, 2, 3 ভালো বুঝছো এবং 2 এবং 3 এর মধ্যে পার্থক্য বুঝছো। এই 1, 2, 3 এই 3টা অঙ্কই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন। 1, 2, 3 3টা অঙ্ক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন। তাহলে রোধের মান থাকলেই এই সূত্রের কথা ভাববা, অন্যথা এই সূত্রের কথা ভাবারই দরকার নেই।
তাহলে 1 2 3 আমাদের শেষ হয়ে গেল। সবাই 8 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো, 8 নাম্বার কোয়েশ্চেন। সবাই 8 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। দেখো 8 নাম্বার কোয়েশ্চেনে সবাই মনোযোগ দিয়ে সহজ অঙ্ক। 8 নাম্বার কোয়েশ্চেনে দেখো যে পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলিতে পাক সংখ্যা দেওয়া আছে, মুখ্য কুণ্ডলিতে ভোল্টেজ দেওয়া আছে, তাই না? তারপরে তোমার গৌণ কুণ্ডলিতেও ভোল্টেজ দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত। তার মানে 8 নম্বর অঙ্কটার মধ্যে তুমি খেয়াল করো তো, কার মান দেওয়া আছে, কার মান চাইছে, পাক সংখ্যার মান দেয়া, সরি ভোল্টেজের মান দেওয়া আছে, পাক সংখ্যার মান চাইছে। তাহলে তুমি NP/NS, EP/ কত, ES। প্রাইমারিতে ভোল্টেজ দেওয়া আছে, সেকেন্ডারিতে ভোল্টেজ দেওয়া আছে, প্রাইমারিতে পাক সংখ্যা দেওয়া আছে, সেকেন্ডারিতে পাক সংখ্যা কত। তুমি অবশ্যই অঙ্কটা পারবা, আমি জানি। সবাই 9 নাম্বার কোয়েশ্চেনটা যদি পড়ো, তো 9 নাম্বার কোয়েশ্চেনটা দেখো যে কার মান দেওয়া আছে, কার মান চাইছে। 9 নাম্বারে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর প্রবাহ চাইছে। তার মানে কি 9 নাম্বার অঙ্কটার মধ্যে মান দেওয়া আছে কার, ভোল্টেজের, আর মান চাইছে কার, তড়িৎ প্রবাহের। তাহলে ভোল্টেজের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক। আর যখনই তড়িৎ প্রবাহ তখনই ব্যস্তানুপাতিক। উপরে যেহেতু প্রাইমারি, তো তড়িৎ প্রবাহের ক্ষেত্রে উপরে কি লিখবা, সেকেন্ডারি। তাহলে তো এই মান দেওয়া আছে, এই মানটা তোমাকে বের করতে বলছে, এটাও তুমি পারবা, আমি জানি। সবাই 10 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো তো। দেখো 10 নাম্বার কোয়েশ্চেনে কার মান দেওয়া আছে, পাক সংখ্যার মান দেওয়া আছে, কার মান চাইছে, ভোল্টেজের মান চাইছে। তার মানে 10 নম্বর অঙ্কের মধ্যে, 10 নম্বর অঙ্কের মধ্যে কার মান দেওয়া আছে, 10 নম্বর অঙ্কের মধ্যে পাক সংখ্যার মান দেয়া আছে, পাক সংখ্যার মান দেয়া আছে। আর কার মান চাইছে 10 নম্বর অঙ্কের মধ্যে, ভোল্টেজের মান চাইছে। তাহলে আমরা দেখলাম পাক সংখ্যার মান দেয়া আছে, ভোল্টেজের মান চাইছে, এইটাও তুমি পারবা। 11 নম্বর কোয়েশ্চেন। সবাই 11 নম্বর কোয়েশ্চেনে যাও। 11 নম্বর কোয়েশ্চেনে দেখো বলছে স্টেপ আপ ট্রান্সফরমার। 11 নম্বর কোয়েশ্চেন, স্টেপ আপ ট্রান্সফরমার। তুমি জানো যে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ভোল্টেজটা সেটা প্রাইমারি। স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ভোল্টেজটা সেটা কি, প্রাইমারি। আর যে তড়িৎ প্রবাহটা সেটা কি, সেকেন্ডারি। স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজটা কি, প্রাইমারি, আর তড়িৎ প্রবাহটা কি, সেকেন্ডারি। প্রশ্নের মধ্যে দেখো তুমি পাক সংখ্যার অনুপাতও দেয়া আছে, পাক সংখ্যার অনুপাতও দেয়া আছে। প্রশ্নে প্রথমে বলছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত, পাক সংখ্যা দেয়া আছে, চিন্তা করার কিছু নাই। NP/NS, EP/ES। এখানে তুমি ES এর মান বের করতে পারবো, আমি জানি। প্রশ্নে আরো বলছে যে প্রাইমারিতে তড়িৎ প্রবাহ কত। এই অঙ্কটা কিন্তু মেডিকেল পরীক্ষাতেও আসছিল 2-3 বছর আগে। তো প্রাইমারিতে তড়িৎ প্রবাহ চাইছে, তাহলে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে হলো ব্যস্তানুপাতিক, IS/ কত, IP। সব মান দেওয়া আছে, তুমি IPর মানটা বের করতে বলছে, এটাও তুমি পারবা। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে, স্টেপ আপ ট্রান্সফরমার ও আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজটা কি হয়, এই ভোল্টেজটা হয় প্রাইমারি, আর তড়িৎ প্রবাহটা কি হয়, সেকেন্ডারি। ভোল্টেজটা প্রাইমারি আর তড়িৎ প্রবাহটা সেকেন্ডারি। তোমার আজকে ক্লাসে সূত্রগুলো লেখছো, এখানে নোট আকারে আমি লিখে দিছি। আচ্ছা, তাহলে সবাই রিটেন পার্টের বাকি অঙ্কগুলো করার আগে সবাই টাইপ 2 এ যাও। টাইপ 2 সেটা টাইপ 2 তে যাও। টাইপ 2, টাইপ 2 এর 1 নাম্বার কোশ্চেনটা পড়ো। টাইপ 2 এর 1 নাম্বার দেখো। টাইপ 2 এর 1 নাম্বার বলছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে পাক সংখ্যার যে অনুপাতটা, স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে
পাক সংখ্যার অনুপাতটা হবে সেকেন্ডারি ইস টু প্রাইমারি। স্টেপ ডাউন ট্রান্সফরমারের গঠন প্রণালীর মধ্যে পাক সংখ্যার যে অনুপাতটা থাকে সেটা কি থাকবে? সেকেন্ডারি ইস টু প্রাইমারি। খেয়াল করতে হবে, স্টেপ ডাউন ছাড়া অন্য যে কোনো ট্রান্সফরমারের ক্ষেত্রে অবশ্যই প্রাইমারি ইস টু সেকেন্ডারি। শুধুমাত্র স্টেপ ডাউনের ক্ষেত্রে পাক সংখ্যার অনুপাতটা কি হবে? সেকেন্ডারি ইস টু প্রাইমারি। ফাইন। এখন তুমি দেখো প্রশ্নের মধ্যে ক্ষমতার মান দেওয়া আছে 10 কিলোওয়াট। আমি ওয়াটে নিলাম। তোমার গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ দেওয়া আছে 25 এম্পিয়ার। বলছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত? বলছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত? এখন ট্রান্সফরমারের ক্ষমতা যেহেতু একই থাকে, এই কারণে ক্ষমতার ক্ষেত্রে প্রাইমারি সেকেন্ডারি লেখার প্রয়োজন নাই। এখন তুমি খেয়াল করে দেখো, তুমি পি সমান কি জানো? ভিআই। পি সমান তুমি কি জানো? ভিআই। পি সমান তুমি জানো ভিআই। ভিটা কি? ভোল্টেজ। এখানে ইটাও কি? ভোল্টেজ। তাহলে আমি ভিআই না লিখে কি লিখছি? ইআই। তুমি কি জানো পি সমান কত? ভিআই। ভিটা কি? ভোল্টেজ। এখানে ইটাও কি? ভোল্টেজ। তাহলে ভিআই না লিখে কি লিখলাম না? ইআই। আমি সেকেন্ডারি লিখলাম, এটাও সেকেন্ডারি। তাহলে এখান থেকে তুমি ইএস সমান পি বাই কত? আইএস এর মান। পি এর মান এ এর মান। তাহলে তুমি এখান থেকে কার মান পাবা? ইএস এর মান পাবা। কার মান পাবা? ইএস এর মান পাবা। আচ্ছা, এখন খেয়াল করো, এখন তোমার মান চাইছে কার? মান চাইছে কার? প্রাইমারিতে ভোল্টেজ। তুমি কি জানো? এনপি বাই এনএস সমান কত? ইপি বাই কত? ইএস। তাহলে এই পাক সংখ্যার অনুপাতটা কত দেওয়া আছে? 1:8। আর এই মানটা তুমি এখানে বের করছো। এই মানটা তুমি চাও যে ক্যালকুলেটর ছাড়া আমি কেমনে বের করবো? বের করা যাবে কিন্তু। যখন এই যে 10⁻³ মানে কি? 10⁻³ মানে হলো 1000। 1000কে তুমি এইভাবে লিখতা 100 × 10। তাহলে 25 দিয়ে টাকাতে কত হয়? 4। তাহলে কত হচ্ছে? 400। কত হয়ে গেছে? 400। তাহলে ইএস এর মান কত হয়ে গেছে? 400। কারণ এখানে তুমি কার মান বের করবা? ইপির মানটা বের করবা। তাহলে বাচ্চারা প্রশ্নটা সবাই আবার একটু পড়ে দেখো তো। প্রশ্নটা আবার একটু পড়ে দেখো। একটা জিনিস তুমি অবশ্যই খেয়াল করছো এই জায়গাটার মধ্যে, যে এইখানে খেয়াল করো, এখানে যে মানটা দেয়া আছে, এখানে মানটা কি দেয়া আছে? সেকেন্ডারি ইস টু প্রাইমারি। মনোযোগ দাও, এখানে মানটা কি? সেকেন্ডারি ইস টু প্রাইমারি 1:8। তাহলে এখানে সূত্রের মধ্যে তো এনপি বাই এনএস, সূত্রের মধ্যে কি? এনপি বাই এনএস। তাহলে এনএস বাই, বাচ্চারা খেয়াল করো, এনএস বাই এনপি যদি 1/8 হয়, এনএস বাই এনপি যদি 1/8 হয়, তাহলে এনপি বাই এনএস কত হবে? 8 বাই কত? 1। আমি আবার বলতেছি, খেয়াল করো, যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফরমার পাক সংখ্যার অনুপাতটা কি? সেকেন্ডারি ইস টু প্রাইমারি। তাহলে এনএস বাই এনপি কত দেওয়া আছে? 1/8। তাহলে সূত্র মতো এনপি বাই এনএস। তাহলে এনএস বাই এনপি যদি 1/8 হয়, তো এনপি বাই এনএস কত হবে? উল্টা 8 বাই কত? 1। তাহলে তুমি দেখো তো এখান থেকে ক্যালকুলেশন করে তুমি মানটা কিন্তু পাই গেছো, এত ভোল্টেজ। তাহলে বাচ্চারা স্টেপ এর আগে যে অঙ্কটা করছি, রিটেন পার্টে যে অঙ্কটা করছি 11 নম্বর অঙ্কটা, সেটা ছিল স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজটা কি হয়? প্রাইমারি, আর তড়িৎ প্রবাহটা কি হয়? সেকেন্ডারি। মনে রাখতে হবে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে পাক সংখ্যার অনুপাতটা কি হয়? সেকেন্ডারি ইস টু প্রাইমারি। আশা করি তুমি বুঝতে পারছো। এখন টাইপ 2 এর 2 নাম্বার অপশনটা পড়ো। টাইপ 2 এর 2 নাম্বার। তাহলে এখন তোমরা টাইপ 2 এর 2 নাম্বার কোশ্চেনটা পড়ো। টাইপ 2 এর 2 নাম্বার। টাইপ 2 এর 2 নাম্বার কোশ্চেনটা পড়ো। দেখো এখানে ক্ষমতার মান চাইছে। মনে রাখবা ট্রান্সফরমারের ক্ষেত্রে
ক্ষমতার মান একই হয়। এই কারণে ট্রান্সফরমারের অঙ্কের ক্ষেত্রে যদি ক্ষমতার মান চায়, তুই প্রশ্নের মধ্যে খুঁজবা যে ক্ষমতার মান দেয়া আছে কিনা, যদি দেয়া থাকে ওইটাই তোমার আনসার, না দেয়া থাকলে তুমি বের করবা। তাহলে এখানে ট্রান্সফরমারের ক্ষমতার মান ডিরেক্ট দেয়া নাই, কিন্তু প্রশ্নে বলছে প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি 6 জুল। তাহলে তুমি জানো যে এই কাজ করার হারকে আমরা কি বলি, ক্ষমতা। 6 জুল প্রতি সেকেন্ড, 6 জুল পার সেকেন্ড বা 6 ওয়াট। তাহলে এই ট্রান্সফরমারটার ক্ষমতা কত, 6 ওয়াট। না তোমাকে প্রাইমারি বলুক বা সেকেন্ডারি বলুক, যেটাই বলুক, ক্ষমতা কত, 6 ওয়াট। কেন? কারণ একটা ট্রান্সফরমারের ক্ষমতা সর্বদা কি থাকে, একই থাকে। শুনতে পাইছো? তাহলে আমি কি বলছি, ট্রান্সফরমারের ক্ষেত্রে যদি তোমার ক্ষমতার মান চায়, তুমি খেয়াল করো প্রশ্নের মধ্যে ক্ষমতার মান দেওয়া আছে কিনা, দেওয়া থাকলে ওইটাই, না দেওয়া থাকলে প্রাইমারি অথবা সেকেন্ডারি অথবা যে মান দেওয়া আছে ওই মান দিয়ে তুমি শুধুমাত্র ক্ষমতার মান বের করবা, ওইটাই তোমার কি হবে, আনসার। তো এই অঙ্কটা আনসার কত, 6 ওয়াট। তাহলে তুমি আরেকটা অঙ্ক দেখো, দেখো টাইপ 2 এর 9 নাম্বার কোশ্চেনটা পড়ো সবাই। টাইপ 2 এর 9 নাম্বার, টাইপ 2 এর 9 নাম্বার কোশ্চেনটা তুমি যদি পড়ো, দেখো এখানে বলছে ক্ষমতার মান চাইছে। কার মান চাইছে, ক্ষমতার মান। আমি তোমাকে কি বলছি যে প্রশ্ন যদি ক্ষমতার মান চায় ট্রান্সফরমারের অঙ্কগুলোর ক্ষেত্রে, তুমি খুঁজবা প্রশ্নের মধ্যে ক্ষমতার মান দেয়া আছে কিনা, দেয়া থাকলে ওইটাই আনসার। তাহলে এই 9 নাম্বার অঙ্কের মধ্যে দেখো ক্ষমতার মান দেয়া আছে 100 ওয়াট প্রশ্নের মধ্যে, তাহলে ক্ষমতা বের করার দরকার নাই, আনসার কি হবে, 100 ওয়াটই। কেন? একটি ট্রান্সফরমারের ক্ষমতা সর্বদা একই থাকে, যেহেতু ক্ষমতা প্রশ্ন দেয়া আছে ওইটাই, ক্ষমতা চেঞ্জ হবে না। টাইপ 2 এর আরো একটা অঙ্ক দেখো তোমরা, 3 নাম্বারটা, টাইপ 2 এর 3 নাম্বারটা। টাইপ 2 এর 3 নাম্বার কোশ্চেনটা তুমি যদি দেখো, তো প্রশ্নের মধ্যে সেকেন্ডারি আর প্রাইমারি, প্রশ্ন কিন্তু উল্লেখ করে দিছে সেকেন্ডারি আর প্রাইমারি। সেকেন্ডারি আর প্রাইমারি এর পাক সংখ্যা অনুপাত দেওয়া আছে 6:1। সেকেন্ডারি আর প্রাইমারির পাক সংখ্যা অনুপাত দেওয়া আছে 5। কারণ প্রশ্নের মধ্যে দেখো তোমার প্রাইমারিতে তড়িৎ প্রবাহ দেওয়া আছে 3 এম্পিয়ার, বলছে সেকেন্ডারিতে তড়িৎ প্রবাহ কত। তাহলে আমরা সূত্র কি জানি, এনপি বাই এনএস, আইএস বাই কত, আইপি। তাহলে পাক সংখ্যা অনুপাতটা কি, সেকেন্ডারি ইস টু প্রাইমারি 6:1। তাহলে প্রাইমারি ইস টু কত, উল্টা 1/6। ফাইন। তাহলে এই প্রাইমারিতে তড়িৎ প্রবাহ দেওয়া আছে, তাহলে তোমার এখান থেকে কি মান বেরিয়ে পড়তেছে, হাফ। টাইপ 2 এর এই অঙ্কগুলা আমার কাছে মনে হয়েছে তুমি বাসায় নাও পারতে পারো, তাই আমি বুঝাই দিছি। টাইপ 2 এর বাকি অঙ্কগুলো আশা করি তুমি পারবা। টাইপ 2 এর বাকি অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ। এখন আমি আবার টাইপ 2 এর বাকিগুলো তোমাদের বাড়ির কাজ। এখন আমি আবার রিটেন পার্টে চলে যাব। সবাই রিটেন পার্টের 4 নাম্বার কোশ্চেনটা পড়ো। রিটেন পার্টের 4 নাম্বার কোশ্চেনটা পড়ো। রিটেন পার্টের 4 নাম্বার কোশ্চেন দেখো যে তোমার দিক পরবর্তী প্রবাহের একটা সমীকরণ দেওয়া আছে, 50 sin 400 পাই টি, তাই তো? আমরা জানি আই সমান কত, আই নট সাইন ওমেগা টি। 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই শীর্ষ মান কত, 50। তাহলে বর্গমূলীয় গড় মান বা মূল বর্গীয় রুট মিন স্কয়ার কত, সেটুকু জানো তুমি, আই নট বাই কত, √2। তাহলে এখানে আই নটের মান কত, 50 বাই √2, তাই না? যদি প্রশ্নে বলতো
কম্পাঙ্ক কত, অনেক সময় কম্পাঙ্ক চায়। যদি কম্পাঙ্ক বলতো তাহলে টি এর সহগ কত ওমেগা, আর এখানে টি এর সহগ কত 400 পাই, 400 পাই। তাহলে এই যে ওমেগা, ওমেগা সমান তুমি কি জানো 2 পাই এফ, ওমেগা সমান তুমি কি জানো 2 পাই এফ। তাহলে এফ সমান তুমি কত পাই গেছো 200, এফ সমান কত পাই গেছো 200। তাহলে বাচ্চারা দাও তো টি এর সহগ কত ওমেগা, টি এর সহগ কত 400 পাই, ওমেগা সমান কত 400 পাই। এই ওমেগা সমান তুমি কি জানো 2 পাই এফ কম্পাঙ্ক পাই গেছো। যদি প্রশ্ন বলতো পর্যায়কাল তাহলে তুমি পারতা, কারণ তুমি কম্পাঙ্কের মান জানো, পারতা। যদি প্রশ্নে বলতো যে 0 হতে শীর্ষ মানে পৌঁছানোর সময়, 0 হতে শীর্ষ মানে পৌঁছানোর সময়, তাহলে তুমি টি সমান কি জানো t/4 বা 1/4f। এফ এর মানটা তুমি পাই গেছো, মান বেরিয়ে পড়তো, তাহলে কিন্তু তোমার মান বেরিয়ে পড়তো। তাহলে পরীক্ষায় কিন্তু এতগুলা মান চাইবে না, যে কোনো একটা মান চাইবে। যদি বলতো শীর্ষ মান কত এখানেই শেষ, যদি বলতো বর্গমূলীয় গড় মান কত এখানেই শেষ, যদি প্রশ্ন বলতো কম্পাঙ্ক কত এখানে শেষ, পর্যায়কাল বলে আশা করি তুমি হোয়াইট বোর্ডে আমি যা যা লিখছি তুমি বুঝতে পারছো। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। যে কোনো একটা মান চাইবে, সবচেয়ে বেশি কম্পাঙ্কটা চাই, সবচেয়ে বেশি এই কম্পাঙ্কটা আর এটা চাই। তাহলে তুমি খেয়াল অবশ্যই খেয়াল করতো, শীটের মধ্যে খেয়াল করে দেখো তো 4 এবং 5 একই অঙ্ক, 4 এবং 5 একই অঙ্ক, ঠিক আছে। 4 4 5 6 রিটেন পার্টের 4 5 6 তিনটা একই রকম অঙ্ক। আশা করি তুমি বাকি দুটো শীটের মধ্যে প্রশ্ন দুটো পড়ে দেখো, দেখো বাকি দুটো তুমি পারবা। এখন সবাই 7 নম্বর কোশ্চেন দেখবো। 7 সবাই 7 নম্বর কোশ্চেনটা পড়ো। 7 নম্বর দেখো, আই সমান আই নট সাইন ওমেগা টি, আই সমান আই নট সাইন ওমেগা টি প্লাস ওমেগা টি বাই 6, ওমেগা টি বাই ওমেগা টি বাই 6। প্রশ্নে বলছে দশা পার্থক্য কত, প্রশ্ন ভালো করে পড়ো। বলছে দশা পার্থক্য কত, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ। তাহলে দাও তো এখানে কি ছিল ওমেগা টি ছিল, এখানে ওমেগা টি ছিল, এই দুটোর মধ্যে পার্থক্য কোনটা ওমেগা টি বাই 6। তাহলে দশা পার্থক্য কত ওমেগা টি বাই 6। তোমরা খেয়াল করছো কিনা দেখো তো, এখানে দশা কত ছিল ওমেগা টি, আর এখানে দশা কত ওমেগা টি প্লাস এটা। তার মানে এই দুটোর মধ্যে পার্থক্য কোনটা ওমেগা টি প্লাস 6, তাহলে দশা পার্থক্য কত ওমেগা টি বাই 6। এখন তুমি যদি খেয়াল করো এই যে ওমেগা, ওমেগা সমান তুমি কি জানো 2 পাই বাই টি, ওমেগা সমান তুমি কি জানো 2 পাই বাই কত টি। তাহলে টি এবং টি কাটা, দশা পার্থক্য কত হয়ে গেল পাই বাই 3, দশা পার্থক্য পাই বাই 3। অঙ্কটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই অঙ্কটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বার আসছে দশা পার্থক্য কত। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে বাচ্চারা সবাই এমসিকিউ পার্টের টাইপ 1 এ যাও। টাইপ 1 এর 3 নাম্বার কোশ্চেনটা পড়ো। টাইপ 1 এর 3 একই অঙ্ক, তাই না? টাইপ 1 এর সবগুলো অঙ্ক তুমি পারবা, টাইপ 1 এর সবগুলো অঙ্ক তুমি পারবা। টাইপ 1টা তোমাদের বাড়ির কাজ থাকলো, টাইপ 1 এর সবগুলো অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকলো। কারণ টাইপ 1 এর অঙ্কগুলো সবগুলো এই সূত্রের অঙ্ক, মানে মাত্র যেগুলো করলাম, মানে রিটেন পার্টের 4 5 6 7 এই 4টা অঙ্ক রিলেটেড সবগুলো অঙ্ক আমি টাইপ 1 এ দিছি, টাইপ 1 এ। টাইপ 1 তোমাদের বাড়ির কাজ। এখন আমি আবার রিটেন পার্টে ফিরবো। রিটেন পার্টের আমাদের 1 থেকে 11 পর্যন্ত শেষ হয়ে গেল। আমরা এখন 12 নম্বর কোশ্চেনটা পড়ব।
রিটেন পার্টের 12 নম্বর কোশ্চেনটা পড়ো। রিটেন পার্টের 12। দেখো প্রশ্নের মধ্যে স্বকীয় আবেশ দেয়া আছে 10 হেনরি আর সময় দেয়া আছে এত সেকেন্ড। তড়িৎ প্রবাহের মান দেয়া আছে 2টা। বাচ্চারা তড়িৎ প্রবাহের মান যদি 2টা থাকে তাহলে বড়টা বিয়োগ ছোটটা, একটা থাকলে যেটা আছে ওইটাই, আর 2টা থাকলে বড়টা বিয়োগ ছোটটা। প্রশ্নের মধ্যে তড়িৎ চালকের মান চাইছে, তুমি ই সমান কি জানো? এল ডিআই বাই ডিটি। দেখো প্রত্যেকটা মান দেয়া আছে, এল ডিআই বাই কত ডিটি। তুমি 13 নম্বর বিষয়টা যদি পড়ো, 13 নম্বর প্রশ্ন তুমি যদি পড়ো, দেখো প্রশ্নের মধ্যে 13 নম্বর পাক সংখ্যা এর মান দেয়া আছে 1000। তারপর তোমার তড়িৎ প্রবাহ দেয়া আছে 2.5 এম্পিয়ার। চৌম্বক ফ্লাক্স দেয়া আছে 0.5 10⁻³ ওয়েবার। বলছে স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? আমরা এল সমান জানি এন ফাই বাই আই। এল সমান যদি আমরা এন ফাই বাই কত আই, তো প্রত্যেকটা মান দেওয়া আছে, বসাইলি আনসার। তুমি যদি 14 নম্বরটাতে যাও, যদিও 13 14 একই অঙ্ক, 14 নম্বর কোয়েশনটা যদি পড়ো, দেখো পাক সংখ্যা দেয়া আছে 400, স্বকীয় আবেশ দেয়া আছে 10 মিলি হেনরি এবং তড়িৎ প্রবাহ দেয়া আছে এত এম্পিয়ার। বলছে চৌম্বক ফ্লাক্স কত? তুমি এল সমান কি জানো? এন ফাই বাই কত আই। তাহলে ফাই সমান কত হয়ে যাবে? এল আই বাই কত এন। মান বসা দিলেই আছে। তাহলে 14 নম্বর অঙ্কটা তুমি বুঝে ফেলছো। সবাই এখন শীটের টাইপ 3 এ যাবা। টাইপ 3। তো বাচ্চারা টাইপ 3 এ যাওয়ার আগে খাতার মধ্যে একটা এক্সাম্পল লিখো। আমি লিখে দিচ্ছি, আর এটা একদম মেইন বইতে লিখে দিচ্ছি, এক্সাম্পলটা সবাই খাতায় তোলো। মেইন বই থেকে একটা এক্সাম্পল তোমাদের তুলে দিচ্ছি, সবাই খাতায় তুলবা এখন। দেখো প্রশ্নের মধ্যে বলছে, খাতায় তোলো এক্সাম্পলটা, যে কোনো সময় টিতে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল 5t³ মাইনাস 100t প্লাস 300 হলে t ইকুয়াল 2 সেকেন্ড সময়ে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? ফাইন। খেয়াল করো, দেয়া আছে ফাই সমান কত? 5t³ মাইনাস 100t প্লাস 300। তাহলে ডি ফাই বাই ডিটি 5t³ মাইনাস 100t প্লাস 300 কত হয়ে গেল? এখানে
15t স্কোয়ার মাইনাস 100, 15t স্কোয়ার মাইনাস 100। তাহলে টি এর মান কত? টি এর মান কয় সেকেন্ড দেওয়া আছে? 2 সেকেন্ড। টি এর মান দেওয়া আছে 2 সেকেন্ড, মাইনাস 40। তুমি জানো আবিষ্ট তড়িৎ চালক বলের মান কত? মাইনাস এম ডি ফাই বাই কত? ডিটি। আমরা ঋণাত্মক চিহ্ন বাদ দিই, শুধুমাত্র মানটা নির্ণয় করি। তাহলে বাচ্চারা এখানে তো পাক সংখ্যা দেওয়া নাই, পাক সংখ্যা দেওয়া না থাকলে এক পাক। এই ডি ফাই বাই ডিটির মান কত? মাইনাস 40। কত হয়ে গেছে? 40 ভোল্ট। যদি তুমি এখানে মাইনাস চিহ্ন না দাও, এই মানে এই মাইনাস চিহ্নটা ইউজ করবে না, শুধুমাত্র মানটা আনবা। ই সমান কত? ডি ফাই বাই ডিটি, মান কত? 40। আনসার কত হবে? 40। আমরা এরকম আরো একটু অঙ্ক করি। এখানে তুমি আগে আমি ডিটেল পার্টে আমার শিটের মধ্যে যে অঙ্কগুলো দিছি শুধুমাত্র মান দেওয়া আছে, মান বসালে আনসার। মানের পরিবর্তে এরকম ইকুয়েশন দিয়েও পরীক্ষায় আসতে পারে। এরকম আরো একটা অঙ্ক দেখবো আমরা এখন। আরো একটা অঙ্ক খাতায় তুলো সবাই। বললাম ফাই সমান 4t স্কোয়ার প্লাস 2t মাইনাস 10 এত ওয়েবার, যেখানে টি সেকেন্ডে মাপা হয়। কুণ্ডলীর রোধ যদি 5 ওহম হয়, কুণ্ডলীর রোধ যদি 5 ওহম হয়, কুণ্ডলীর রোধ যদি 5 ওহম হয়, তবে টি ইকুয়াল 2 সেকেন্ডে কুণ্ডলীটিতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত হবে? তড়িৎ প্রবাহের মান কত হবে? খেয়াল করো, দেয়া আছে ফাই সমান কত? 4t স্কোয়ার প্লাস 2t মাইনাস 10। তাহলে ডি ফাই বাই ডিটি কত হচ্ছে? 8t প্লাস 2, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে। সময়ের মান কয় সেকেন্ড দেওয়া আছে? 2 সেকেন্ড, 18। ই সমান তুমি কি জানো? এন ডি ফাই বাই ডিটি। মানে এখানে তো শুধুমাত্র মান, চিহ্ন না। তাহলে এন পাক সংখ্যা দেয় নাই 1। আগের যে অঙ্কটা করছিল এখানে মাইনাস পাইছিল, এই মাইনাসটাকে প্লাস করার জন্য এখানে মাইনাস দিছিলাম। এখন তো প্লাসই আসছে, আর মাইনাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। 18। কিন্তু প্রশ্ন আমাদের কার মান চাইছে? তড়িৎ প্রবাহের মান চাইছে। তুমি চলতড়িৎ অধ্যায় শিখছো, আই সমান ই বাই আর প্লাস আর, চলতড়িৎ অধ্যায়ে পড়ছো। তাহলে তোমার দেখো তো এখানে ই এর মান কত পাইছো? 18, আর রোধের মান কত দেওয়া আছে? 5, এত এম্পিয়ার। আনসার। তাহলে চৌম্বক ফ্লাক্সের মানের পরিবর্তে সমীকরণ দেওয়া আছে, তুমি অন্তরীকরণ করছো এবং ডি ফাই বাই ডিটির মানটা সরাসরি পাই গেছো। খাতার মধ্যে আরো একটা এক্সাম্পল তুলবা। খাতার মধ্যে আরো একটা এক্সাম্পল তুলবো, এটাও আমি মেইন বই থেকে দিব তোমাকে। একটি কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক দেয়া আছে 2 মিলি হেনরি। এর মধ্য দিয়ে প্রবাহ হলো, এর মধ্য দিয়ে প্রবাহ হলো আই ইকুয়াল এত এম্পিয়ার। প্রারম্ভিক
মুহূর্ত থেকে প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পরে, প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পরে আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে। আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে। আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে। এখন তুমি খেয়াল করো, তুমি জানো ই সমান কত, এল ডিআই বাই ডিটি। প্রশ্নে বলছে যে কত সময় পর তড়িৎচালক বল শূন্য হবে, কত সময় পর তড়িৎচালক বল শূন্য হবে। তার মানে এই তড়িৎচালক বলের মানটা কত, শূন্য। এল এর মান প্রশ্ন দেওয়া আছে 2 মিলি হেনরি, এল এর মান দেওয়া আছে 2 মিলি হেনরি, হেনরিতে নিলাম। আর এই আয়েরও একটা ইকুয়েশন দেওয়া আছে টি স্কোয়ার। যেহেতু এই মানটা শূন্য, এটা ভাগ দিয়ে শূন্য বানায় ফেললাম। এখন এটা কি গুণাকারে আছে, গুণের সূত্র হবে ইউর সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ, ইউর সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর অন্তরীকরণ কত, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর অন্তরীকরণ কত, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। টি স্কোয়ার অন্তরীকরণ কত হবে, 2t। এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলাম, এটা এবং এটা কাটা, টি সমান কত, 2 সেকেন্ড। তার মানে 2 সেকেন্ড পর তড়িৎচালক বল কি হবে, শূন্য হবে। 2 সেকেন্ড পর তড়িৎচালক বল শূন্য হবে। যে তিনটা এক্সাম্পল খাতায় তুলছ, এই তিনটা এক্সাম্পলই কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে দুইটা এক্সাম্পল খাতায় তুলছ, দুইটা এক্সাম্পলই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন সবাই টাইপ 3 এ যাবা। টাইপ 3, সবাই টাইপ 3 এ যাও। টাইপ 3 এর 7 নম্বর অঙ্কটা যদি বলো, 7। টাইপ 3 এর 7 দেখো, ফাই সমান দেয়া আছে 3t স্কোয়ার প্লাস 4t প্লাস 9। প্রশ্নে বলছে 2 সেকেন্ড পর তড়িৎচালক বলের মান কত, 2 সেকেন্ড পর তড়িৎচালক বলের মান কত। তো তুমি উভয় দিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়ে গেল, 6t প্লাস 4। টি এর মান কয় সেকেন্ড, 2 সেকেন্ড, কত হয়ে গেছে, 16। ই সমান তুমি কি জানো, এন ডি ফাই বাই ডিটি। পাক সংখ্যা দেওয়া আছে 1, আর ডি ফাই বাই ডিটি কত পাইছো তুমি, 16। আনসার কত হয়ে গেছে আমাদের, 16। টাইপ 3 এর বাকি অঙ্কগুলো তুমি পারবা, বাকিগুলো তোমার বাড়ির কাজ। এই টাইপ 3 এর মধ্যে আমি স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ, তড়িৎচালক বল, চৌম্বক ফ্লাক্স, এই অঙ্কগুলো দিচ্ছি। তাহলে বাচ্চারা, তোমার এই তড়িৎ চৌম্বক আবেশ ও দিক পরবর্তী প্রবাহ এই চ্যাপ্টারটুকু আমাদের রিটেন পার্টটুকু শেষ হয়ে গেল। আর এমসিকিউ পার্ট যেটা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো। যেগুলো তুমি পারতা না আমার মনে হয়েছে টাইপ 1, 2, 3 এর মধ্যে, এগুলো আমি করে দিচ্ছি। বাকিগুলো তোমাদের বাড়ির কাজ। কোনো অঙ্ক তুমি যদি না পারো অবশ্যই আমাকে ইনবক্স করবা, আমি তোমাকে বুঝাই দিব। ঠিক আছে? তো টাইপ, এই অধ্যায়টা সহজ একটা অধ্যায় ছিল। এই অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ পার্টে অবশ্যই তোমাদের কোয়েশ্চন থাকবে, কারণ এই অধ্যায়টা প্রতি বছরই প্রত্যেক ভার্সিটিতেই একটা এমসিকিউ থাকে। তো এই অধ্যায়গুলো সুন্দর করে গুছায় ফেলো, খুব সহজ একটা চ্যাপ্টার ছিল, সুন্দর করে গুছায় ফেলো। এখন আমি তোমাদের টেক্সট বুকটা দেখাই দিব, আর এই অধ্যায়টা এক ক্লাসে শেষ হয়ে গেলো। আজকে এই পড়াটা আজকে সুন্দর করে গুছায় ফেলো। এখন আমি টেক্সট বুক দেখাই দিব। বাচ্চারা সবাই টেক্সট বুক বের করো। তড়িৎ চৌম্বক আবেশ ও পরবর্তী প্রবাহ। তোমাদের বলে দিচ্ছি যে কোন এডিশনের বই তেমন ফ্যাক্টর না, 20 হলেও চলবে, 19 হলেও চলবে, এর আগে হলে চলবে না। তো 19, 20 এডিশনের প্রায় একই রকম
টুকটাক পার্থক্য থাকতে পারে, সেগুলোতে ইফেক্ট পড়বে না আমাদের। তো সবাই তড়িৎ চুম্বক আবেশ ও পরবর্তী প্রবাহ টেক্সট বুকটা বের করো এবং দাগাও। ফ্যারাডের পরীক্ষা প্রমাণ করে যে গতিশীল চুম্বক তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে। এখানে দাগায় রাখো। ফ্যারাডে পরীক্ষা প্রমাণ করে যে গতিশীল চুম্বক তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে। এতটুকুই, এই পেজে এতটুকুই। এই পেজে এই জানার বিষয়গুলো দাগাও। জানার বিষয় দুইটা দাগাও। এই পেজে এতটুকুই। এখন এখানে যাও, দেখো লেখা আছে বল কি কি বিষয়ের পরিবর্তনে আবিষ্ট, এতটুকু দেখাও যে কি কি বিষয়ের পরিবর্তনে আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি পায়। কি কি বিষয়ের পরিবর্তনে, এখান থেকে এতটুকু, যে কি কি বিষয়ের পরিবর্তনে আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি পায়। 1 2 3 4। দেখো, খেয়াল করো, কুণ্ডলীর ক্ষেত্রফল এবং পাক সংখ্যা বৃদ্ধি পেলে, চুম্বকের মেরু শক্তি বাড়ালে, চুম্বক ও কুণ্ডলীর গতি বৃদ্ধি করলে এবং কাঁচা লোহার মজ্জা থাকলে। তাহলে কি, কাঁচা লোহার মজ্জা থাকলে, আপেক্ষিক গতি বৃদ্ধি করলে, মেরু শক্তি বাড়ালে এবং ক্ষেত্রফল ও পাক সংখ্যা বৃদ্ধি করলে। ক্ষেত্রফল ও পাক সংখ্যা বৃদ্ধি করলে, মেরু শক্তি বাড়ালে, আপেক্ষিক গতি বাড়ালে, কাঁচা লোহার মজ্জা থাকলে। এতটুকুই। এখানে দেখাও যে 1831 খ্রিস্টাব্দে বিখ্যাত বিজ্ঞানী ফ্যারাডে তড়িৎ চুম্বক আবেশের দুটি সূত্র প্রদান করেন। তাহলে কত সালে? 1831 খ্রিস্টাব্দে তড়িৎ চুম্বক আবেশের কয়টা সূত্র? দুইটা সূত্র প্রদান করেন। দেখাইছো? এই প্রথম সূত্রটা একটু পড়বা। প্রথম সূত্রের মূল বিষয়বস্তু হলো যে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। মানে কুণ্ডলিতে যখনই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই তড়িৎচালক বল আবিষ্ট হয়। দ্বিতীয় সূত্র একটু পড়বা সবাই, দ্বিতীয় সূত্র বিবৃতিটাও পড়বা। দ্বিতীয় সূত্র বিবৃতিটা হলো যে এই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, এই যে এখান থেকে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার সমানুপাতিক তড়িৎচালক শক্তিটা, এই যে আবিষ্ট তড়িৎচালক শক্তিটা কি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কার সমানুপাতিক? চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হারের সমানুপাতিক। ইকুয়েশনটা দেখাও। এখানে যে বিজ্ঞানী ল্যান্স তড়িৎচালক বলের ফলে সৃষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সে সম্পর্কে সূত্র প্রদান করেন। তাহলে কি বললাম? বিজ্ঞানী ল্যান্স কি করছে? তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সে সম্পর্কে সূত্র প্রদান করেন। তড়িৎচালক বলের ফলে সৃষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখটা কোন দিকে হবে সে সূত্রটা কে দিয়েছেন? বিজ্ঞানী ল্যান্স। এই সূত্রটা একবার পড়ে নিতে পারো। ফ্যারাড ও ল্যান্সের সূত্রের সমন্বয় সূত্র কোনটা? এটা। ফ্যারাড এবং ল্যান্সের সূত্রের সমন্বয় করে আমরা পাই, E সমান কত? -dϕ/dt। ঋণাত্মক চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে দেয়া আছে এখানে। তারপরে এখানে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে ল্যান্সের সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। শুধু এই লাইনটাই। তারপর এই স্বকীয় আবেশের সংজ্ঞাটা মন চাইলে একবার রিডিং করতে পারো। এই ইকুয়েশনটা এক হেনরির সংজ্ঞাটা স্বকীয় আবেশের একক, স্বকীয় আবেশ গুণাঙ্কের একক 1 হেনরির সংজ্ঞা। এই 1 হেনরি সমান কত? 1 ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার। 1 হেনরি সমান কত? ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার। এটাও দেখা রাখতে পারো।
পারস্পরিক আবেশ থেকে তেমন কিছু দাগানোর নাই, পারস্পরিক আবেশ না দাগাইলেও চলবে। ট্রান্সফরমারের সংজ্ঞাটা পড়তে পারো। ট্রান্সফরমার কয় ধরনের? ট্রান্সফরমার 2 ধরনের, আরোহী অবরোহী। এতটুকুই। এখানে এই জায়গা লিখতে পারো, যদিও ক্লাসে লিখে দিচ্ছি তোমাকে, মুখ্য ও গুণগুলির ওয়াট মাত্রা সমান হয়। আমি ক্লাসে লিখে দিয়েছিলাম ট্রান্সফরমারের ক্ষমতা সর্বদা একই থাকে, ক্ষমতার একক কি? ওয়াট। এখানে ক্ষমতা না বলে কি বলছে? ওয়াট। মুখ্য গুণগুলির ওয়াট মাত্রা কি থাকে? সমান হবে। এই ইকুয়েশন জায়গা লিখতে পারো, এই ইকুয়েশন জায়গা লিখতে পারো যে তড়িৎ, এই যে এর সাথে কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তড়িৎ প্রবাহের সাথে কি সম্পর্ক? পাক সংখ্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই জানার বিষয়গুলো ইম্পর্টেন্ট, জানার বিষয়গুলো ইম্পর্টেন্ট। এই তিনটাই ইম্পর্টেন্ট। তারপরে এই পেজ থেকে তেমন কিছু নাই পড়ার মতো। এই পেজে এইটা ক, খ, গ, ঘ, এই চারটাই। চারটায় পড়বা। এই ইকুয়েশন তো আমি ক্লাসে লিখে দিছি, এখানে এতটুকুই, এই 4টা লাইন আর এই যে সূত্রগুলা। তো এখান থেকে তোমার পরবর্তী প্রবাহের এই ইকুয়েশন আমি ক্লাস রুমে লিখে দিছি, গড় মান সমান, ক্লাসে লিখে দিছি। এই লাইনগুলো একটু পড়বা। হ্যাঁ, এই লাইনগুলো ইম্পর্টেন্ট, এই লাইনগুলো ইম্পর্টেন্ট। এই লাইনগুলো ইম্পর্টেন্ট, সমপ্রবাহ মানে ডিসি অপেক্ষা এসি বেশি বিপজ্জনক। এলিমেন্ট। আর লাস্টের দিকে এই আকৃতি গুণাঙ্ক, এই টপিকটা ইম্পর্টেন্ট। এইখান থেকে এই পর্যন্তই ইম্পর্টেন্ট, সবটাই ইম্পর্টেন্ট। আকৃতি গুণাঙ্ক কি? যে গড় বর্গের বর্গমূল মান এবং গড় মানের একক, মানে কি? যে IRMS আর I বার গড় বর্গের বর্গমূলীয় মান আর গড় মানের অনুপাতটাই হলো আকৃতি গুণাঙ্ক। এর মান কত? 1.11। এই 1.11 শুধুমাত্র কি সাইন ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ সাইন ধর্মী ভোল্টেজের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? আকৃতি গুণাঙ্কের অনুপাত কত? 1:1.11। কি? বর্গমূলীয় গড় মান এবং কি গড় মানের যে অনুপাতটা সেটি হলো আকৃতি গুণাঙ্ক। এর মানটা কত হয়? 1.11। এবং এই 1.11টা কি সাইন ধর্মী ভোল্টেজের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্যান্যগুলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। এই অধ্যায়ে এতটুকুই দাগানো। আর প্রতিটা অধ্যায়ের যে আমির হোসেন স্যারের বইয়ের পেছনে যে এমসিকিউগুলো থাকে, এই এমসিকিউগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে। আমির হোসেন স্যারের বইয়ের পেছনে এমসিকিউগুলো অবশ্যই পড়তে হবে। ঠিক আছে? এই এমসিকিউগুলো পড়তে হবে। তো আমি এই অধ্যায়টা দাগাই দিলাম। এই অধ্যায় দাগানোর পরেও এছাড়া কোনো এক্সট্রা ইনফরমেশন যদি মেডিকেল কোচিং থেকে দেয়, ওই ইনফরমেশনগুলো অবশ্যই নোট করবা এবং অবশ্যই ওইগুলো পড়বা। আমার দাগানো ছাড়াও যদি অন্য কোনো কিছু দাগায় দেয়, ওই দাগানোগুলোও পড়বা। তাহলে আমাদের আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারটা একদম সহজ একটা চ্যাপ্টার ছিল, এক ক্লাসেই শেষ হয়ে গেল। তো তোমাদের বাসায় এখন তোমরা সুন্দর করে গুছিয়ে ফেলবা। আর আমি যে মেন বইতে যে দাগানো যে জিনিসগুলো দাগাই দিছি, এগুলো মনোযোগ সহকারে বাসায় পড়বা। এই অধ্যায়টা খুব সহজ একটা চ্যাপ্টার ছিল। তো বাসায় এখনই অধ্যায়টা গুছিয়ে ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো।